করোনা সামলাতে বিশ্ব নেতাদের প্রতি শক্তিশালী অংশীদারিত্বের আহ্বান প্রধানমন্ত্রীর। শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে 4 প্রস্তাব পেশ। গাইবান্ধায় নবনির্বাচিত ইউপি সদস্য দুর্বৃত্তের হামলায় নিহত। রাজবাড়ী ও যশোরে নির্বাচনী সহিংসতায় আরো 2 জনের মৃত্যু। শীতের আগে ধুলাচ্ছন্ন রাজধানী, বাতাসের মান চরম অস্বাস্থ্যকর। অপরিকল্পিত ঘোরাঘুরি, যানবাহন ও শিল্প কলকারখানায় হচ্ছে দূষণ। আবহাওয়া পরিবর্তনে বেড়েছে জ্বর, সর্দি সহ ঠান্ডাজনিত রোগ। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। এবং গ্লাসগো জলবায়ু সম্মেলনের খসড়া নিয়ে বিশ্ব নেতাদের মতৈক্য না হওয়ায় আলোচনা চলছে। দরিদ্র দেশগুলোতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত। সাথে আছি শাফা বিন ফরিদ এবং আমি ফারহান আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনার ধকল সামলে বিশ্বকে ঘুরে দাঁড়াতে বিশ্ব নেতাদের প্রতি শক্তিশালী অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য প্যারিসের সম্মেলনে উপস্থাপন করেন 4 দফা প্রস্তাব। ইউনেস্কো 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুক্রবার সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে আহ্বান জানান প্রধানমন্ত্রী। শুক্রবার ফ্রান্সের স্থানীয় সময় বেলা 3টার দিকে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনেস্কো মহাপরিচালক আঁদ্রে আজুলের সভাপতিত্বে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ 20টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান যোগ দেন এ অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে করোনা মহামারী মোকাবিলা ও বিশ্ব শান্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেন। বিশ্ব মানবতার কল্যাণে রাষ্ট্র ও জাতিসমূহের ঐক্যের উপর জোর দেন শেখ হাসিনা। বিশ্ব এখন মহামারী থেকে পুনরুদ্ধারের পথে এগিয়ে চলছে। বিশ্ব নেতাদের আমি অনুরোধ করব, আসুন এই মুহূর্তকে কাজে লাগাই, বিশ্ব মানবতার কল্যাণে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলি। করোনা মহামারীতে শিক্ষা ব্যবস্থার মারাত্মক ক্ষতি পুষিয়ে নিতে ডিজিটাল সরঞ্জাম ও সেবা, ইন্টারনেট সুবিধা, ডিজিটাল কন্টেন্ট এবং শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন শেখ হাসিনা। করোনার ক্ষতি কাটিয়ে ওঠা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তুলে ধরেন 4টি প্রস্তাব। প্রযুক্তি সহায়ক অর্থবহ শিক্ষার পরিবেশ সৃষ্টিতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব জোরদার করতে হবে। করোনার টিকা অবশ্যই সর্বজনীন হিসেবে বিবেচনা করতে হবে। জনগণের কল্যাণে প্রযুক্তি হস্তান্তর ও বৈজ্ঞানিক গবেষণার সুযোগ কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে অন্যান্য সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। অংশ নেন নৈশভোজেও। এর আগে প্যারিস পিস ফোরামের উচ্চ পর্যায়ের এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী করোনা সংকট মোকাবিলায় ধনী দরিদ্র দেশের ব্যবধান ঘোচাতে উন্নত দেশগুলোর দৃষ্টিভঙ্গি পরিবর্তনে তাগিদ দেন। প্রযুক্তিগত সহায়তা পেলে বাংলাদেশ করোনা টিকা উৎপাদনে সক্ষম বলেন তিনি। We now witness an uneven response to globalization around the world. আমরা এখন বিশ্বায়নের এক অসম প্রভাব দেখতে পাচ্ছি। করোনা মহামারীতে আমরা দেখেছি আন্তর্জাতিক সম্প্রদায় গ্লোবাল সাউথের কোটি কোটি মানুষের প্রয়োজনে সাড়া দিতে ব্যর্থ হয়েছে। টিকা আর চিকিৎসা সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে বিশাল ব্যবধান তেমনই 2টি বিষয়। স্বল্প আয়ের দেশগুলোর জন্য অর্থায়ন ও কারিগরি সহায়তা নিয়ে এগিয়ে আসা উচিত উত্তরের ধনী দেশগুলোর। পাশাপাশি সাউথ সাউথ কোঅপারেশনের আওতায় নেওয়া প্রকল্পগুলোর কার্যকারিতা এবং স্বচ্ছতা বাড়ানো উচিত। 15 দিনের সফর শেষে রোববার সকাল 7টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন নবনির্বাচিত ইউপি সদস্য। লক্ষ্মীপুর ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় শুক্রবার রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন লক্ষ্মীপুর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য আব্দুর রউফ। পথে দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুর রউফ বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে লক্ষ্মীপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
রাজবাড়ীর বাণীবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া যশোরের শার্শায় নির্বাচনী সহিংসতায় আহত এক চেয়ারম্যান সমর্থকের মৃত্যু হয়েছে। অন্যদিকে নরসিংদীর মির্জাপুরে আওয়ামী লীগ অফিস সহ দোকানপাটে ভাঙচুর করা হয়েছে। পিরোজপুরের পাড়ের হাটে ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের ঘরেও ভাঙচুর চালানো হয়। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোট শুরুর আগে থেকেই সংঘর্ষের ঘটনা ঘটে দেশের বিভিন্ন জায়গায়। এরই জেরে শুক্রবার সকালেও শেরপুরের কামারেরচর ইউনিয়নের মেম্বার প্রার্থী মোস্তাফিজুর রহমান মুক্তার সমর্থকরা আহসান হাবিবের এলাকায় হামলা চালায়। এরপর থেকেই এলাকার পরিস্থিতি থমথমে। 3 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং 5 জনকে জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং যারা এই অপরাধীর সাথে জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার চেষ্টাও আমরা এদিকে বৃহস্পতিবার রাত 12টার দিকে রাজবাড়ীর বাণীবহ বাজার থেকে নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফিরছিলেন লতিফ মিয়া। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। দৌড়ে ঘর থেকে বেরিয়ে এসে দেখলাম যে এখানে ওনার বসা অবস্থায় গাড়ি এখানে ছড়িয়ে পড়ে রয়েছে। তখন আমি এসে পাতা করে ধরলাম। পাঁচটা সব গুলির শব্দ পাওয়ার পরে চেয়ারম্যান আসে, লোকজন মানুষের আসার পরে তারা চিন্তা অবস্থায় পায়। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল লতিফ মিয়ার। নির্বাচনের প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে হত্যা করা হয়েছে বলে ধারণা এলাকাবাসীর। তফসিল ঘোষণার পরে যে ঘটনা ঘটলো, হয়তো এটা নির্বাচন কেন্দ্র করে হইতে পারে বা পূর্বে কোনো শত্রুতা নিয়ে হইতে পারে। পুলিশ বলছে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দুষ্কৃতীদের ধরার জন্য আমরা চিরুনি অভিযান অব্যাহত রেখেছি। ইনশাল্লাহ আমরা আইডেন্টিফাই করব এবং এটা আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখছি। আমরা এখনো জানতে পারিনি, তবে আমরা ইনশাল্লাহ এটা ফাইন্ড আউট করব। এছাড়া মানিকগঞ্জের সিঙ্গাইরে নির্বাচনে হেরে যাওয়ার পর নৌকা প্রতীকের কর্মীর বাড়িতে আগুন দিয়েছে বিজয়ী আনারস প্রতীকের লোকজন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বর্তমান সরকার শুধু গণতন্ত্রই নয়, দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে, 60 থেকে 70% ভোটারের উপস্থিতি তার প্রমাণ। বিএনপির সমালোচনাকে ভাঙা রেকর্ড বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় চলছে স্থানীয় সরকার নির্বাচন। এসব নির্বাচনে সহিংসতা সহ ঘটছে প্রাণহানি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকারের নির্দেশে বর্তমান কমিশন নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। নির্বাচন কমিশন বলছে যে খুব সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে, ওই যেটা আপনার সংঘর্ষ হয় এর দায় দায়িত্ব আমাদের না। লজ্জা নাই, শরম নেই। তবে মির্জা ফখরুলের এমন দাবি নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলছেন, নির্বাচনে কিছু জায়গায় সহিংসতা হলেও তা কাম্য নয়। বিভিন্ন স্থানে কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে, অনেকেই আহত হয়েছেন। এই হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। সারা দেশে তৃণমূল পর্যায়ে নির্বাচনকে ঘিরে যে উৎসব মুখরতা, তা ধরে রাখতে আমাদের সকল পক্ষকে আরও সতর্ক থাকতে হবে। এছাড়াও বিচার বিভাগ সহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান সরকার নিয়ন্ত্রণ করছে, বিএনপি মহাসচিবের এমন দাবিও ভিত্তিহীন বলে জানান ওবায়দুল কাদের। তারা অত্যন্ত সচেতনভাবে, পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে গণতন্ত্রকে নির্বাসিত করেছে। এটার লক্ষ্য একটাই, যে এখানে আর কেউ রাজনীতি করবে না, তারা রাজনীতি না, ক্ষমতায় দখল করে বসে থাকবে। মির্জা ফখরুল সাহেব সে পুরনো ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছেন আর বলছেন বিচার ব্যবস্থা নাকি দলীয়করণ করা হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে নাকি ধ্বংস করা হয়েছে। তাদের সমালোচনার এসব পুরনো হাতিয়ার এখন ভোতা হয়ে গেছে। এ সময় ওবায়দুল কাদের বলেন, দেশ ও জনগণের জন্য কিছু করতে না পারলেও সমালোচনা ও মিথ্যাচার অব্যাহত রেখেছে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড 2021 পুরস্কারে ভূষিত হয়েছে প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। দেশের তথ্য প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন ও অবদানের জন্য তাকে পুরস্কার দেওয়া হয়। ঢাকায় অনুষ্ঠিত তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি অনুষ্ঠানে তিনি এ পুরস্কার পান। সজীব ওয়াজেদ জয়ের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আন্তর্জাতিক এই সংস্থাটি
তথ্য প্রযুক্তি খাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার দিয়ে থাকে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে তথ্য প্রযুক্তিতে সাফল্য অর্জন করায় বিভিন্ন দেশের সরকারি বেসরকারি সংস্থা ও উদ্যোগকে পুরস্কৃত করে সংস্থাটি। এর আগে 1997 সালে এ পুরস্কারে ভূষিত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ, 2004 সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা এবং 2010 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীত না আসতেই রাজধানী ঢাকা ধুলাচ্ছন্ন। বায়ুমান বিবেচনায় বৈশ্বিক সূচকে ঢাকার বাতাসের মান এখন চরম অস্বাস্থ্যকর। গবেষকরা বলছেন, অপরিকল্পিত খোঁড়াখুড়ি, উন্নয়ন প্রকল্প, যানবাহন ও শিল্প কলকারখানার ধুলাবালি এর মূল উৎস। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পানি ছিটানো হলেও খুব একটা কাজে দিচ্ছে না। রাজধানীর ফার্মগেট এলাকায় চলছে সড়ক সংস্কার, সঙ্গে দিন রাত চলছে মেট্রো রেল নির্মাণের বিশাল কর্মযজ্ঞ। সব মিলে ঢাকার বাতাস এখন ধুলাময়। দৃশ্যমান ধুলার পাশাপাশি অদৃশ্য ধুলাকণায় ভরে থাকে ঢাকার বাতাস। এই এলাকার বাসিন্দা সহ ছাত্রছাত্রীদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে হয় ধুলার পাহাড় ডিঙিয়ে। পথের ধারে খাবারের দোকানে ধুলামাখা খোলা খাবার যাচ্ছে অনেকের পেটে। অনেক সমস্যা, ধুলা বালু, সর্দি কাশি এগুলি হয়। মাস্ক লাগাইতে হবে, হেলমেট লাগাইতে হবে, সেগুলো আপনার ব্যবহার লাগে। খাওয়া দাওয়া এই যে ময়লা চলে পড়ে, মানে বালু উড়ে। তেজগাঁও শিল্পাঞ্চল ধুলায় ঠেকে থাকে দিন রাত সারাক্ষণ। এছাড়াও মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, প্রেসক্লাব, পল্টন ও মতিঝিলের অনেক এলাকা এখন ধুলাময় থাকছে মেট্রো রেল ও রাস্তা সংস্কারের কাজে। মোটরযান চলাচলে ধুলার তীব্রতাও বাড়তে থাকে। সিটি কর্পোরেশন পানি ছিটালেও তা কাজে আসছে না। মানুষের কষ্ট হয়, ধুলা নাম হয়ে যায় করে ধুলা লেগে মেশিন দিয়ে পানি দিতে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের তথ্য বলছে, 11 নভেম্বরে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহের বাতাসের মান বিশ্বের সবচেয়ে নিম্নমানের ছিল। পরিবেশবিদ ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, মেগা প্রকল্পগুলো নিয়ম নীতির তোয়াক্কা না করেই নির্মাণ হচ্ছে। মহামান্য হাইকোর্টের এই ধরনের নির্দেশনার পরও আমরা নির্দেশিত সংস্থাগুলোর কোন রকম সিগনিফিক্যান্ট টেকসই কোনো ব্যবস্থাপনা বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য মোটেও দেখতে পাই না। এবং পরিবেশ অধিদপ্তরের যে উপস্থিতি এখানে যেটি হওয়া দরকার ছিল, সেখানে তাদের অ্যাক্টিভিটি মোটেও চোখে পড়ে না। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, বায়ু দূষণজনিত রোগে দেশে প্রতি বছর গড়ে 1.5 লাখ মানুষ মারা যায়। সেই সাথে এই দূষণে আক্রান্ত হচ্ছেন প্রায় 20 লাখ বাসিন্দা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতকালীন রোগবালাই। নিউমোনিয়া, অ্যালার্জি, ঠান্ডা, জ্বর, সর্দি কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন অনেকেই। এসব রোগ প্রতিরোধে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রবল শ্বাসকষ্ট সহ নানা সমস্যায় কাহিল 2.5 মাসের শিশু গোলাম মোহাম্মদ। গত 9 দিন ধরে রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি সে। নিউমোনিয়া বলে, ডাক্তারই বলছে নিউমোনিয়া। ওর কি অবস্থা? ওন তো বাচ্চা 3 দিন ধরে হারা, হাওয়া দাওয়া কিচ্ছু হয় না। শীত আসার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতকালীন রোগের প্রকোপ। রাজধানী শিশু হাসপাতালে ঠান্ডা, জ্বর ও মৌসুমজনিত রোগে প্রতিদিন ভর্তি হচ্ছে 10 থেকে 15 জন এবং আউটডোরে চিকিৎসা নিচ্ছে 2 থেকে 250 রোগী। এর মধ্যে ভাইরাস জ্বর, নিউমোনিয়া, অ্যালার্জি, শ্বাসকষ্ট, চোখ ওঠা, ডায়রিয়া রোগীর সংখ্যাই বেশি। 200 থেকে 250 রোগী আউটডোরে দেখছি। তার বেশিরভাগই হচ্ছে শীতকালীন রোগ। রোগীর চাপটা একটু শীতকালীন রোগজনিত কারণে বেড়েছে এবং এটা যখন পুরো মৌসুম শীতটা পড়বে তখন আমরা আশা করছি আমরা যদি প্রিভেনশনটা মেনে চলতে পারি তাহলে কিন্তু এটা আর বাড়তে মানে না বাড়ার সম্ভাবনাটা অনেক থাকে। শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন এসব রোগে। রোগ প্রতিরোধে সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রচুর পরিমাণে ভিটামিন সমৃদ্ধ শাকসবজি, ফলমূল খাবেন। অন্য রেগুলার খাবার যেটা মাছ, মাংস যেটা খাবে। আর চুলকানির জায়গাটায় যদি কারো স্পেসিফিক কোনো কিছুতে অ্যালার্জি হয়, যেমন কারো ইলিশ মাছ খেলে অ্যালার্জি হয়, বেগুন খেলে অ্যালার্জি হয়, ওই জিনিসগুলা অ্যাভয়েড করে যাওয়া। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ধুলোবালি থেকে দূরে থাকতে হবে। পরিস্থিতি জটিল হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
গাজীপুরের টঙ্গী সেতুর একটি অংশে স্ল্যাব ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে সেতুটি চালু করতে 1 সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন সেতু সচিব। এদিকে বিকল্প পথে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। সম্প্রতি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সেতুর স্ল্যাব ধসে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থল পরিদর্শনের পর ঝুঁকিপূর্ণ বিবেচনায় বুধবার রাত 12টার পর থেকে সেতুটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিকল্প পথে যান চলাচল করলেও আব্দুল্লাহপুর থেকে বোর্ডবাজার পর্যন্ত প্রায় 10 কিলোমিটার এলাকায় দেখা দেয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন এ রাস্তায় চলাচলকারী যাত্রীরা। ব্রিজটা ফাটার কারণে আমাদের মনে করেন একটু যাওয়া অনেক সমস্যা হয়ে যাচ্ছে। ব্রিজটা ভেঙে গেছে আর এর জন্য আমরা অনেক ভোগান্তির মধ্যে পড়তেছি। প্রায় 1 ঘন্টার মতো বসে আছিলাম, মানে ভোগান্তির কোনো শেষ নাই। সেতুটি সংস্কার করে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন সেতু সচিব আবু বক্কর সিদ্দিক। এজন্য সময় লাগতে পারে 1 সপ্তাহের মতো। এখনই এই মুহূর্তে তাদের জন্য আমরা কিছু করতে পারতেছি না, তো সপ্তাহখানেকের মধ্যে আমরা এটা আবার চালু করে দেবো। আর মূল যখন উপরের ব্রিজটা হবে তখন তো এই সম্পূর্ণটাই ভেঙে ফেলা হবে, সেটা সময় লাগবে। বর্তমান পরিস্থিতিতে গাজীপুর থেকে ঢাকায় প্রবেশ করতে টঙ্গী বেইলি ব্রিজ ও ঢাকা থেকে বের হতে আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবারে টঙ্গী সড়কের পরিস্থিতি নিয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল, বিকল্প পথে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য হাইওয়ে পুলিশ কি ধরনের তৎপরতা নিয়েছে এবং সকাল থেকে জনভোগান্তি কেমন? দেখুন, গতকাল যে সকাল থেকে যে তীব্র যানজট ছিল প্রায় 10 কিলোমিটার এলাকায়, এই যানজট কিন্তু আজকে সকালে তেমনটি দেখা যায় না। তবে বিকল্প পথে যে সকল গাড়ি চলাচল করছে সেই গাড়িগুলোর ধীরগতি রয়েছে শুধুমাত্র গাড়ির সংখ্যা বেশি থাকার কারণে। এবং হাইওয়ে পুলিশের কর্মতৎপরতার বিষয়টি যদি বলি, যে বিভিন্ন পয়েন্টে কিন্তু গাজীপুর মেট্রোপলিটনের যে হাইওয়ে পুলিশ এবং তারা কিন্তু দলে দলে কাজ করে যাচ্ছে এবং এই কারণে কিছুটা যানজট এই সড়কে কম রয়েছে এবং জনভোগান্তি গতকাল যেমন ছিল আজকে অতটা নেই, কিছুটা কমে এসেছে। শুধুমাত্র আব্দুল্লাহপুর থেকে যারা ঢাকা থেকে এসেছেন তাদেরকে আব্দুল্লাহপুর নেমে যাওয়ার কারণে তারা হেঁটে এই সেতু পার হয়ে বিকল্পভাবে অন্য গাড়িতে করে তারা গন্তব্যে যাচ্ছেন। এক্ষেত্রে কিছুটা ভোগান্তি রয়েছে। তবে হাইওয়ে পুলিশ যেটি বলছেন যে জনভোগান্তি বা যানজট এড়াতে তাদের কিছু পরিকল্পনা রয়েছে এবং তারা বলছেন যে এখন যে সকল গাড়ি ঢাকায় প্রবেশ করবে সেই গাড়িগুলোকে টঙ্গীর যে বেইলি ব্রিজটি রয়েছে সেটি ব্যবহার করতে বলা হয়েছে এবং ঢাকা থেকে যে সকল গাড়ি গাজীপুর প্রবেশ করবে সেই গাড়িগুলোকে কামারপাড়া হয়ে স্টেশন রুট হয়ে সেই গাড়িগুলোকে যেতে দেওয়া হচ্ছে এবং সেই কারণে যানজট না থাকলেও বিকল্প গাড়িগুলো চলাচল করার কারণে কিন্তু কিছুটা ধীরগতি রয়েছে এবং এখন আজকে শনিবার সকাল যারা বের হয়েছেন তারা এই রুট ব্যবহার করেই আসলে গন্তব্যে যেতে হবে বলে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যে সকল মানুষ বিমানবন্দর ব্যবহার করবে বা বিমানে চড়ার পরিকল্পনা রয়েছে, ফ্লাইট রয়েছে, সেই যাত্রীদেরকে কিন্তু নির্দিষ্ট সময়ের 1-1.5 ঘন্টা আগে স্টেশনে বা বিমানবন্দরে পৌঁছানোর জন্য অনুরোধ করা হয়েছে। এর কারণ হচ্ছে যদি মহাসড়কে বিরূপ পরিস্থিতি হয়, হঠাৎ করে গাড়ির সংখ্যা বেড়ে যায় বা যানজট হয়, সেক্ষেত্রে যেন তারা নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছতে পারে, সেই লক্ষ্যে কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর এই যে সেতুর যে ক্ষতিগ্রস্ত অংশটি এটি কিন্তু আজকে সকাল নাগাদ মেরামতের কাজ শুরু হয়নি, তবে সেতু সচিব জানিয়েছেন যে 1 সপ্তাহের মধ্যেই এটি পুনর্নির্মাণ করা সম্ভব হবে এবং যান চলাচলের জন্য এটি খুলে দেওয়া হবে। এই ছিল মোটামুটি আব্দুল্লাহপুর থেকে সর্বশেষ সড়কের খবর। টঙ্গী সড়কের পরিস্থিতির সার্বিক অবস্থা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।
চট্টগ্রামের কর্ণফুলী টানেল প্রকল্পের দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ হয়েছে গত মাসের 7 তারিখ। এখন চলছে টানেল খননে ব্যবহৃত বিশালাকার টানেল বোরিং মেশিনটি বের করে আনার কাজ। ইতোমধ্যে প্রকল্পের 73 ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। পাশাপাশি চলছে প্রথম সুড়ঙ্গে যানবাহন চলাচলে বেস প্লেট বসানোর কাজ। প্রকল্প পরিচালক হারুনুর রশিদ জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে 2022 সালের ডিসেম্বরে এই প্রকল্পের কাজ শেষ হবে। সেই হিসেবে 2023 সালে টানেল দিয়ে চলবে গাড়ি। তবে করোনার কারণে কাজ কিছুটা পিছিয়ে গেছে বলেও দাবি করেছেন তিনি। 2019 সালে চট্টগ্রাম নগরের পতেঙ্গা প্রান্ত থেকে প্রথম সুড়ঙ্গ খননের কাজ শুরু হয়। একই বছরে 12 ডিসেম্বর দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ উদ্বোধন করা হয়। চট্টগ্রামের আনোয়ারা প্রান্ত থেকে এই খনন কাজ শুরু হয়। 2019 সালের 24 ফেব্রুয়ারি টানেলের নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভরিতে 2,333 টাকা বাড়িয়ে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম 74,300 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। শুক্রবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়। শনিবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার সময় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকা, আমদানি পর্যায়ে শুল্ক সহ নানা জটিলতার কারণে সেভাবে স্বর্ণ আমদানি হচ্ছে না। এছাড়াও চাহিদার বিপরীতে যোগান কম থাকায় এ দাম বেড়েছে। এ পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত আগস্টে স্বর্ণের ভরিতে 1,516 টাকা বাড়ানো হয়। তবে রূপা আগের দামে বিক্রি হবে বলে জানানো হয়েছে। ডিজেলের দাম বৃদ্ধিতে বিপাকে কৃষক ও কৃষি যন্ত্রপাতি ব্যবসায়ীরা। উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি চাষ ব্যবস্থা আধুনিক করা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। গ্রামীণ অর্থনীতি টেকসই করতে ভর্তুকি দেওয়ারও পরামর্শ বিশেষজ্ঞদের। খরচ সাশ্রয় ও উৎপাদন বাড়াতে কৃষির যান্ত্রিকরণে জোর দিচ্ছে সরকার। জমি তৈরি, সেচ থেকে শুরু করে ফসল কাটা, মাড়াই সবকিছুতেই যন্ত্র নির্ভরতা বাড়ছে। বেশিরভাগ কৃষি যন্ত্রই ডিজেল চালিত, তাই ডিজেলের দাম বৃদ্ধিতে দুশ্চিন্তা বাড়িয়েছে কৃষকের। এতে উৎপাদন খরচ বাড়বে তাদের। এই যে সেচ দিচ্ছে, আগে 1 ঘন্টা পানি কিনতাম 150 টাকা, এখন মনে করেন যে আরো বেশি দিয়ে কিনতে হবে। তেলের দাম আরো ঊর্ধ্বমুখী বেড়ে গেছে। আর ওই গাড়িটা আপনার 10,000, এখন 13, 13.5, 14 নিচে কোনো গাড়ি যাবে না। কৃষি যন্ত্রপাতি ব্যবসায়ী সমিতির তথ্য বলছে, কৃষিখাতে দেশে প্রায় 50 লাখ ছোট বড় ডিজেল চালিত যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে। এসব যন্ত্রপাতির জন্য বছরে ডিজেল লাগে প্রায় 120 কোটি লিটার। ডিজেলের আগের দামে, যার আর্থিক মূল্য ছিল 8,160 কোটি টাকার বেশি, ডিজেলের দাম বাড়ায় খরচ বাড়বে প্রায় 1,800 কোটি টাকা। এই ডিজেলের মূল্য যেন কৃষি খাতে তথা কৃষি যন্ত্রপাতির উপরে যেন না পড়ে প্রভাব, সেজন্য কৃষি যন্ত্রপাতিগুলিকে স্থানীয় উপজেলা কৃষি অফিসের মাধ্যমে নিবন্ধন করা এবং নিবন্ধিত কৃষি যন্ত্রের তাদের যে ব্যবহার অনুযায়ী তাদেরকে ডিজেলের কনজাম্পশনের উপর একটা ভর্তুকি দেওয়া। কৃষিতে যে আমাদের যেটা মেইন টার্গেট উৎপাদনশীলতা বৃদ্ধি, এটা ব্যাহত হবে বলে আমি মনে করি। আর পাশাপাশি আপনারা জানেন যে এখন আধুনিক কৃষি উদ্যোক্তারা সৃষ্টি হচ্ছে, তারা কিন্তু উৎসাহ হারিয়ে ফেলবে। তাদের প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়ার কারণে তারা উৎপাদন খরচ পাবে না। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, ডিজেলের দাম বৃদ্ধিতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে। ভর্তুকি দিয়ে হলেও কৃষক ও কৃষিকে সচল রাখার তাগিদ তাদের। এমন পরিস্থিতিতে আমরা যদি কৃষকের ইনসেন্টিভ বা প্রণোদনা কৃষি খাতে রাখতে চাই, তাহলে যে পরিমাণ ক্ষতি এই ডিজেলের মূল্য বৃদ্ধির জন্য হয়েছে, সে পরিমাণ অর্থ তাকে নগদ সহায়তা হিসেবে দিতে হবে। সরকারি হিসাবে দেশে ডিজেলের চাহিদা 16% ব্যবহৃত হয় কৃষি খাতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলদস্যু মুক্ত হলেও সুন্দরবনের দুবলার চরের জেলেদের বিপদ এখন সাহেব, দাদন ব্যবসায়ী ও প্রতিবেশী দেশের জেলে। পুরো চর নিয়ন্ত্রণ করেন 15 সাহেব। নিষেধাজ্ঞার সময় এখানে তৎপর হয় পার্শ্ববর্তী দেশের মৎস্য শিকারীরা। তাই হাড়ভাঙ্গা খাটুনির পরও ভাগ্যের বদল হচ্ছে না দুবলার চরের জেলেদের। বছরে 5 থেকে 6 মাস দুবলার চরে মাছ ধরতে আসে দেশের নানা প্রান্তের জেলেরা। সুন্দরবন জলদস্যু মুক্ত হয়েছে, নেই মুক্তিপণের আতঙ্কও। তারপরও হাসি নেই জেলেদের মুখে।
এর কারণ দুবলার চরে কারা মাছ ধরবেন, বিক্রি করবেন কোন ব্যবসায়ীর কাছে, বা চিংড়ি, লইট্টা, ছুরি মাছের দাম কত হবে, সবই ঠিক করেন প্রভাবশালীরা। এমন 15 ব্যক্তি নিয়ন্ত্রণ করেন এই চর। জেলেদের কাছে তাদের নাম সাহেব। এই সাহেবরাই জিম্মি করে রেখেছেন 985 জেলে মহাজন সহ প্রায় 10,000 মৎস্যজীবীকে। দাদনে তো আপনার কেউ কাঁচা মাছের দাদন নেই, শুটকো মাছের দাদন নেই, শুটকো মাছের শহরে গদ্দে নিয়ে আসে। সেটা হয়তো দেশে একটা কথাবার্তার মাধ্যমে কাগজপত্র দিতে হয়। জাল নৌকার মালিক জেলে, তবে ব্যবসা চলে দাদন বা সুদে টাকা নিয়ে। প্রতিকূল পরিবেশ নিত্যসঙ্গী, তারপরও পানির মাছ ডাঙায় তোলার পর সব নিয়ন্ত্রণ চলে যায় প্রভাবশালীদের হাতে। খোকন সাহেব নেই, কামাল সাহেব নেই, টোকন সাহেব আছে, বিভিন্ন সাহেব, নাকিম বিশ্বের আছে, ওয়াক সাহেব। না, সাধারণ কেউ নিতে পারে, ওরা তো দাদন দিয়ে নিয়ে আসে আমাদের, ওরাই তো নেয়ানি করে। বুলবুল সাহেব আছে। আবার মাছ ধরার নিষেধাজ্ঞার সময় দেশের জলসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যায় প্রতিবেশী দেশের জেলেরা। সেই সময় মাছ বেশি পাওয়া যায়, সর্বগ্রাসী হয়ে ওঠেন তারা। ওরা আমাদের বাংলাদেশের সীমান্তে যেভাবে মাছ ধরে, তা আমাদের বাংলাদেশের মৎস্যজীবী ধরে খাচ্ছে। ভারতের ফিশিংয়ে মাছ নেওয়ার জন্য আমাদের বাংলাদেশের মৎস্য সব ধরে খাচ্ছে। ট্রলার, তারপর সরকারি বিভিন্ন এই যে জ্বালানি তেল, এগুলার সরবরাহটা তেমন আমাদের যেরকম প্রয়োজন সেরকম আমাদের আমরা পাচ্ছি না। দুবলার চরে চিংড়ির মালিক সাহেবরা, তাই লাল চিংড়ি বিক্রি করতে হয় 25 থেকে 50 টাকা কেজি। চাইলেই তা বাইরে বেচতে পারেন না জেলেরা। এখানে ভারতীয় কিছু কিছু চুরি করে মাছ মারতে কিছু শীতকালেও কিছু ট্রলার আসে। আমরা নেভি কিংবা কোস্টগার্ডকে ইনফরমেশন করলে এরা তারা করে, কোনোটা ধরা পড়ে, কোনোটা ধরা পড়ে না। অন্যদিকে সরকারি অবকাঠামো উন্নত না হওয়ায় সব সময় নিরাপত্তাহীনতায় ভোগেন জেলে, মেলে না নাগরিক সুবিধা। মৌসুমের 5 মাস এই দুবলার চরে 30,000 জেলে অস্থায়ী নিবাস করে বসবাস করে। এই সময়টাতে তাদের থাকে না নাগরিক সুবিধা, স্বাস্থ্যসেবা কিংবা যোগাযোগের ব্যবস্থা। তাদের দাবি, এই সময়টাতে তাদের নাগরিক সুবিধা, স্বাস্থ্যসেবা কিংবা যোগাযোগের ব্যবস্থা করে দিতে পারলে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি সহায়তা করতে পারবে। দুবলার চর থেকে আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাহাড়ের পানির সংকট নিরসনে খাগড়াছড়িতে প্রথমবারের মতো প্রাকৃতিক ঝর্ণাকে কাজে লাগিয়ে উদ্ভাবনী প্রকল্প নিয়েছে সরকার। মধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে ঝর্ণাতে বাঁধ দিয়ে পাইপের মাধ্যমে পানি পৌঁছে যাচ্ছে গ্রামে গ্রামে। এলজিএসপি প্রকল্পের আওতায় কমে এসেছে পানি সংকট। দুর্গম পাহাড়ি এলাকায় এই ধরনের প্রকল্প বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ভূপ্রাকৃতিক গঠনের কারণে নয়নাভিরাম এই পার্বত্য এলাকার অনেক গ্রামে পানির স্তর বহু নিচে। বিদ্যুৎ বিচ্ছিন্ন পাহাড়ি গ্রামগুলোতে সারা বছরই থাকে পানি সংকট। এই সংকট নিরসনে উদ্ভাবনী প্রকল্প নিয়েছে সরকার। অতি দুর্গম পাহাড়ি এলাকায় প্রাকৃতিক ঝর্ণাতে বাঁধ দিয়ে পাইপের মাধ্যমে পানি পৌঁছে দেয়া হচ্ছে গ্রামে গ্রামে। বিদ্যুৎ বা সৌরচালিত মোটরের পরিবর্তে কাজে লাগানো হচ্ছে মধ্যাকর্ষণ শক্তিকে। পানি নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি কমে আসায় খুশি স্থানীয়রা। বিদ্যুৎ না এখন টিউবওয়েল বোঝাইতে পারে নাই, এই কারণে একটা ওই বাদ দিয়া গ্রামের বাড়িতে পানি সাপ্লাই হচ্ছে। কোনো অনেক সুবিধে হইয়ে খুব কষ্ট আসছিলাম আগে, এখন কিন্তু এই বাদ দিয়া খুব মোটামুটি এখন সুন্দর হয়েছে। সুবিধাবঞ্চিত পাহাড়ি এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্প নেওয়ার পর এই এলাকার মানুষ অনেক পানির সুযোগ সুবিধা পাচ্ছে। এখন আমরা ঘরে ঘরে গিয়ে ওই পানি সরবরাহ করতে পারছি এবং লোকজন উপকৃত হচ্ছে। পাহাড়ের এসব ঝর্ণা বাঁধ দিয়ে স্থায়ীভাবে পাহাড়বাসীর পানির কষ্ট দূর করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একটা স্থায়ী সমাধান হলো যে আমরা ইনোভেটিভ উদ্ভাবনীমূলক একটা প্রকল্প নিয়েছি, যে এখানে একটা স্থায়ী বাঁধ দিয়ে এলজিএসপি প্রকল্পের মাধ্যমে এটা সম্পূর্ণ একটা ছড়া যেটা জমা হয়, পানি জমা হয়ে এটা গ্র্যাভিটি ফ্লো সিস্টেমের মাধ্যমে পাড়ায় লোকালে চলে যায়। এই প্রকল্পের মাধ্যমে পাহাড়ি এলাকায় পানি সরবরাহ হওয়ায় 10,000 মানুষের পানির কষ্ট দূর হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। একটি সেতুর অভাবে নোয়াখালীর ধানসিঁড়ি ইউনিয়নের কয়েক হাজার শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে।
ঝুঁকিপূর্ণ সাঁকো পারাপারের সময় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত 2 বছরে সাঁকো থেকে পড়ে মৃত্যু হয়েছে 2 শিশুর, আহত হয়েছে অন্তত অর্ধশত মানুষ। কাঠের তৈরি ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে প্রতিদিন খাল পারাপার হতে হয় অন্তত 13,000 মানুষকে। এতে প্রায় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে তাদের। ক্ষতিগ্রস্ত হয়েছে রিকশা, মোটরসাইকেল, বাইসাইকেল সহ অসংখ্য যানবাহন। 300 ফুটের সাঁকোটি বছরে 2 থেকে 3 বার পুরোপুরি বিকল হয়ে পড়ে। সে সময় অ্যাম্বুলেন্স বা মাইক্রোবাস পার হতে না পারায় মুমূর্ষু রোগীদের নিয়ে চরম বিপাকে পড়তে হয় এলাকাবাসীর। সেতু না থাকায় ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরাও। এখানে যেতে আসতে আমাদের অসুবিধা হয়, আমাদের পড়ে যায়, আমাদের লগের সাথীরা পড়ে যায়, আমাদের ভয় খাতে বেজে যায়। 2টা বাচ্চা মারা গেছে, ব্রিজে তো নই, ছোট বাচ্চা, মনে কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাম্বুলেন্স যাওয়া আসার কোনো ব্যবস্থা নেই। আমাদের যে ইমার্জেন্সি রোগীগুলো এগুলো যদি হসপিটালে নেওয়া লাগে তাহলে অনেক দূর দিয়ে নেওয়া লাগে। 2 দশকের বেশি সময় ধরে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন এলাকার লোকজন। এলজিইডি বলছে গত বছরের ডিসেম্বরে সেতু নির্মাণের একটি প্রস্তাব পাঠানো হয়েছে। পাশ হলেই কাজ শুরু হবে। অনূর্ধ্ব 100 মিটার যে সেতু প্রকল্প আছে এই প্রকল্পের ডিপিপিভুক্ত করার জন্য আমরা গত ডিসেম্বরে অলরেডি এটা তালিকা প্রেরণ করেছি। এই মুহূর্তে সম্ভবত তালিকাটা প্ল্যানিং মিনিস্ট্রিতে আছে। প্ল্যানিং মিনিস্ট্রি থেকে অনুমোদন হলে এবং প্রয়োজনীয় অ্যাপ্রুভাল পেলে আমরা ওই পরবর্তী কার্যক্রম নিয়ে পারি। সেতুটির নির্মাণ হলে ধানসিঁড়ি ইউনিয়নবাসীর দুর্ভোগ দূর হওয়ার পাশাপাশি উন্নতি হবে এলাকার আর্থসামাজিক অবস্থার। ইন্ডিপেন্ডেন্ট। বিশ্ব জলবায়ু সম্মেলনে সব দেশকে গ্লাসগো চুক্তিতে ঐক্যমতে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রতিনিধিরা। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানায়। COP26-এর শেষ দিন বর্তমান জলবায়ু সংকটকে বিশ্বজুড়ে বিরাজমান একটি জরুরি অবস্থা বলে আখ্যা দেন প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলেও উদ্বেগ জানানো হয়। জলবায়ু হুমকির কারণে দেশের অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান সেলিমুল হক জানান, দুর্বল দেশগুলোকে ক্ষতিপূরণ তহবিলের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো সহায়তা দিচ্ছে না উন্নত দেশগুলো। স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু বিষয়ক সম্মেলন COP26 গড়িয়েছে অতিরিক্ত সময়ে। শুক্রবার এই আয়োজন শেষ হওয়ার কথা থাকলেও বেশ কিছু চুক্তিতে এখনও আলোচনা চলছে বিশ্ব নেতাদের মাঝে। আলোচনার বিষয়ের মধ্যে রয়েছে কয়লা, অন্যান্য জীবাশ্ম জ্বালানির জন্য ভর্তুকি প্রদান এবং দরিদ্র দেশগুলোতে আর্থিক সহায়তা প্রদান। কয়লা, অন্যান্য জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের প্রস্তাব দেওয়া হলেও তাতে আপত্তি জানায় অনেক দেশ। এছাড়া সম্মেলনে অংশ নেওয়া বেশিরভাগ দেশই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ করার চুক্তিতে স্বাক্ষর করেছে। COP26-এর প্রেসিডেন্ট অলোক শর্মা জানিয়েছেন, শনিবার বিকেলের মধ্যে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। বৈশ্বিক জলবায়ু সম্মেলনে কয়লার উপর নির্ভরতা কমানোর প্রতি জোর দেয়ায় বিপাকে পড়েছে ভারত। কারণ দেশটির অর্ধেকের বেশি বিদ্যুৎ কেন্দ্র কয়লা নির্ভর। তাছাড়াও ভারতের কিছু অংশের অর্থনীতি স্থানীয় কয়লা খনির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। জলবায়ু সম্মেলনে নরেন্দ্র মোদী বলেছেন, 2070 সালের মধ্যে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বন্ধ করবে ভারত। স্বল্পমেয়াদে 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ 45% হ্রাস করার লক্ষ্য দেশটির। যদিও পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দারা বলছেন, কয়লা ছাড়া তাদের জীবন ধারণ করা সম্ভব নয়। এদিকে শিগগিরই কয়লার উপর নির্ভরতা কমানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ভারতের পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। বিশ্বে করোনায় একদিনে মৃত্যু হয়েছে 6,994 জনের, শনাক্ত হয়েছে 4,93,000-এর বেশি রোগী। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 51,03,000। মোট আক্রান্ত হয়েছে 25,31,00,000-এর বেশি। বিশ্বে করোনায় একদিনের সর্বোচ্চ 1,235 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। গত এক সপ্তাহে দেশটিতে সংক্রমণের হার কমেছে 0.9%, প্রাণহানি বেড়েছে 3%। জার্মানিতে একদিনে শনাক্ত হয়েছে 48,184 জন। দেশটির সরকার জনগণকে এই পরিস্থিতিকে গুরুত্ব সহকারে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এছাড়া সংক্রমণ ঠেকাতে জমায়েত ও বড় ধরনের অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে।
7 দিনের জার্মানিতে সংক্রমণ বেড়েছে 59% ও প্রাণহানি বেড়েছে 51%। এদিকে নেদারল্যান্ডে 3 সপ্তাহের লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ। এছাড়া বিশ্বে করোনা একদিনের সর্বোচ্চ 81,539 জন শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। ভারতে শিশুদের টিকা দেওয়ার ব্যাপারে এখনই সিদ্ধান্ত নিতে চান না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া। বাণিজ্য, মানবাধিকার ও দক্ষিণ চীন সাগরের সামরিক কর্মকাণ্ড ইস্যুতে আলোচনায় বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার ভার্চুয়ালি এই বৈঠক বসতে পারে বলে জানিয়েছে মার্কিন ও চীনা কর্মকর্তারা। জলবায়ু সংকট ও করোনাকে মোকাবিলা করতে ওয়াশিংটনের সঙ্গে কাজ করতে বেইজিং আগ্রহী বলে জানিয়েছে চীনা সরকার। শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানান, বৈঠক সফল করতে দুই দেশের মধ্যে প্রতিনিয়তই যোগাযোগ চলছে। আলোচনার ফলে শীর্ষ দুই দেশের বিরোধ কিছুটা হলেও কমবে বলে আশা করছেন দুই দেশের কর্মকর্তারা। করোনার উৎস অনুসন্ধান ও চীনের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধকরণ সহ নানা ইস্যুতে আক্রমণাত্মক অবস্থানে রয়েছে ওয়াশিংটন ও বেইজিং। বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরে যে 2 দল বিশ্বকাপে এলো তারাই কিনা ফাইনালে। টি-20 বিশ্বকাপ নিয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ছিল ভিন্ন পরিকল্পনা। মূল ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম দিয়ে নিয়ে আসা হয় বড় আসরে, বিশ্বাস রাখা হয় অভিজ্ঞদের ওপর, যার সুফল পেয়েছে ফাইনালে ওঠা 2 দলই। এবারের বিশ্বকাপে টপ ফেভারিটদের তালিকায় নাম ছিল না নিউজিল্যান্ডের। টি-20-র বড় কোনো কন্টেন্ডার নেই কোনো বৈশ্বিক শিরোপা। দলীয় ভারসাম্য আর প্রবল আত্মবিশ্বাসী কিউইদের বড় শক্তি। সঙ্গে আছে উইলিয়ামসনের অমোঘ নেতৃত্ব গুণ। যেখানে তারকা খ্যাতি নয়, দলীয় সংহতি শেষ কথা। পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে আসর শুরু কিউইদের। এর উপর গ্রুপে ছিল শক্তিশালী ভারত। আফগানরাও বিশ্বকাপ শুরু করে ছক্কার রেকর্ড গড়ে। শক্ত সব প্রতিপক্ষ পেরিয়ে নকআউট পর্বে আসা সহজ ছিল না। ভারতের বিপক্ষে জয়টাই মূল টনিক এনে দেয়। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত সব ক্যাচ ধরেছে কিউইরা, আর সেমিফাইনালে তো রূপকথার গল্প লিখেছে তারা। তবে ফাইনালের আগে বড় দুঃসংবাদ নিউজিল্যান্ডের জন্য। চোটে পড়ায় পাওয়া যাবে না ডেভন কনওয়েকে। সময়ের সেরা এই ব্যাটার অদ্ভুতভাবে ব্যথা পেয়েছেন। সেমিতে আউট হয়ে হতাশায় সজোরে ব্যাটে আঘাত করেন, আর তাতেই ঘটে বিপত্তি। ডান হাতের পঞ্চম মেটাকার্পাল ভেঙে গেছে। এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। নিউজিল্যান্ডের হয়ে খেলতে কনওয়ে সবসময় মুখিয়ে থাকে। এই মুহূর্তে তার চেয়ে বেশি হতাশার কেউ নয়। এখন তার বদলি কাউকে আনার মতো সময় আর নেই। অন্যদিকে বিশ্ব আসরে ফেভারিট তকমা বরাবরই থাকে অস্ট্রেলিয়ার, কিন্তু তারকা ক্রিকেটারদের অফর্মে বড় স্বপ্ন ছিল না অজিদের। স্মিথ, ম্যাক্সওয়েলরা তো এখনও জ্বলে উঠতে পারেননি। তবে ওয়ার্নার ছন্দ পুরো দলকে দিয়েছে আত্মবিশ্বাস, আর কামিন্স, স্টার্ক, হ্যাজেলউডরা শাসন করেছেন পুরো আসরে। বিগ ইভেন্টে স্নায়ুচাপ সামলানোর মন্ত্র জানা অজিদের, আর তাই তো এবারও ফাইনালে তারা। ওয়েড যেভাবে 6 মেরে অস্ট্রেলিয়াকে ফাইনালে তুলল তা অনেককে অবাক করেছে, কিন্তু ওয়েডের এই সামর্থ্য আমরা আগে থেকেই জানি। নিউজিল্যান্ড কয়েক বছর ধরে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দল। ফাইনালের লড়াই কঠিন হবে। মানসিকভাবে যারা এগিয়ে থাকবে তাদেরই জয়ের সুযোগ বেশি। অস্ট্রেলিয়ার মূল শক্তি তাদের অভিজ্ঞতা। বেশিরভাগ দল যখন টি-20-তে নতুনের কেতন ওড়াচ্ছে, অজিরা সেখানে ভিন্ন। অভিজ্ঞদের কল্যাণে শর্টার ফরম্যাটে প্রথম ট্রফি জয়ের সুযোগ ওয়ার্নার ফিঞ্চদের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপে বাংলাদেশের চরম ব্যর্থতার জন্য সঠিক প্রস্তুতির অভাবকে দায়ী করেছেন সাবেক উইন্ডিজ পেসার ও কিংবদন্তি ধারাভাষ্যকার ইয়েন বিশপ। আগামী বছর অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে ভালো উইকেটে খেলে একাধিক বিগ হিটার খুঁজে বের করার তাগিদ রয়েছে তার। এদিকে টি-20 বিশ্বকাপের ফাইনালে লড়াই অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন সাবেক পেস তারকা। বলছেন অজিদের বোলিং অ্যাটাক কাল হতে পারে নিউজিল্যান্ডের জন্য। মুহূর্তগুলো টাইগার ক্রিকেট অ্যালবামে সারা জীবনের জন্য বাধাই করে রাখা যায়। তবে এমন সিরিজ জয়ে আদৌ কি কোনো লাভ হয়েছে বিশ্বকাপের পারফরম্যান্সে, সেটা বলা কঠিন। নামিবিয়া, স্কটল্যান্ডের সাথে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নাম। অন্যদিকে যে 2 দলকে বাংলাদেশ নাকানি চুবানি খাইয়েছে, সেই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড টি-20 বিশ্বকাপের ফাইনালে পরিকল্পনা ও তার বাস্তবায়ন কিভাবে করতে হয় দেখিয়ে দিয়েছে তারা। তেমনটাই করতে বলছেন লেজেন্ডারি কমেন্টেটর ও সাবেক উইন্ডিজ পেস তারকা ইয়ান বিশপ। ভালো উইকেটে খেলতে হবে। সামনের বিশ্বকাপের আগে কিছু ভালো মানের ব্যাটসম্যান তুলে নিয়ে আসতে হবে। আমার কাছে মনে হয় না দলের মধ্যে কোনো সমস্যা আছে। কোচিং প্যানেলও তো ভালো মনে হয়।
বিশ্বকাপের দুই সেমিফাইনাল হয়েছে জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফাইনালে ওঠা দুই দলই শিরোপার সমান দাবিদার। ধারাভাষ্য রুমে বসে দুই দলের শক্তির সামর্থ্য খুব ভালোভাবেই দেখেছেন বিশপ। পেস অ্যাটাকে খুঁজে পেয়েছেন পার্থক্য, সেখানে এই ম্যাচের ভাগ্য পরিবর্তন হতে পারে বলছেন সাবেক এই পেসার। দুই দলই ভালো, তবে আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়া কিছুটা হলেও এগিয়ে। ওদের পেসাররা খুবই ধারাবাহিক, ব্যাটসম্যানদের বুঝে বল করতে পারে। নিউজিল্যান্ডও অনেক ব্যালেন্সড দল। যেই জিতুক নতুন এক বিশ্ব চ্যাম্পিয়ন পেতে যাচ্ছি আমরা। 5 বছর আগের বিশ্বকাপের ফাইনালের শেষ ওভারের কথা মনে আছে ক্রিকেট ভক্তদের। ব্রাথওয়েটের ঐতিহাসিক সেই 4 ছক্কা আর ম্যাচ জয়ের ধারাভাষ্য দিয়েছিলেন এই ইয়ান বিশপ। এবারও থাকছেন ফাইনালে। অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড, কার জয়ের ঘোষণা করবেন এবার দেখার অপেক্ষা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। শ্রীলঙ্কায় 4 জাতীয় টুর্নামেন্টে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী মালদ্বীপ। ফাইনালের পথে এগিয়ে যেতে জয়ের বিকল্প কিছু ভাবছে না দল, জানিয়েছে অন্তর্বর্তী হেড কোচ মারিও লেমোস। সাফ চ্যাম্পিয়নশিপে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ দেখছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। শ্রীলঙ্কার রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4:30টায়। 1 মাস আগের দুঃস্মৃতি, সেদিন বাংলাদেশকে হেসে খেলেই হারিয়েছিল মালদ্বীপ। অমন হারের পর সাফ চ্যাম্পিয়নশিপও শেষ হয়েছিল ব্যর্থতায় এবং অনায়াসেই জিকোকে অন্যদিকে প্রতিশোধের সুযোগ শ্রীলঙ্কার 4 জাতীয় টুর্নামেন্টে। কিন্তু এই কয়েকদিনে লাল সবুজের ফুটবল কতটুকুই বা বদলেছে। অস্কার ব্রুজনের পর কোচের ভূমিকায় মারিও লেমোস, যার অভিষেক দুর্বল সিশেলসের সঙ্গে ড্রয়ে বিবর্ণ হয়েছে। ফাইনালের স্বপ্ন পূরণে শক্তিশালী মালদ্বীপের বিপক্ষে পয়েন্ট হারালেই যে বিপদ। কোন সাইডে স্ট্রং আছে, স্পেশালি ওর ফরওয়ার্ড লাইন, যেটা সামনে খেলা যে 3টা প্লেয়ার, ওরা সবচেয়ে স্ট্রং। বাংলাদেশের মানুষের জন্য আমরা ফাইট করবো, আর নিজের জন্য ফাইট করবো, আর ফুটবলের জন্য ফাইট করবো। ম্যাচের আগের দিন 1 ঘন্টার অনুশীলনে ভুল ত্রুটি নিয়ে কাজ হয়েছে। রক্ষণের শক্তি বাড়াতে মালদ্বীপ ম্যাচে রাফি ইয়াসিনরা থাকতে পারেন শুরুর একাদশে। আমার মনে হয় সিশেলসের চেয়ে মালদ্বীপ ম্যাচ নিয়ে পরিকল্পনা করা সহজ। সিশেলসের সম্পর্কে আমাদের কাছে তেমন কোনো তথ্য ছিল না। মালদ্বীপের বিপক্ষে কদিন আগে সাফ চ্যাম্পিয়নশিপে খেলেছি, তারা কোন কৌশলে সবচেয়ে বেশি খেলে তা জানা আছে। এই জানা আমরা কিভাবে খেলবো সেই পরিকল্পনা সাজাতেও সাহায্য করবে। জয় দরকার মালদ্বীপেরও। শ্রীলঙ্কার বিপক্ষে 4 গোলে এগিয়ে থাকার পরও জয় না পাওয়ার হতাশা ভুলতে চায় দ্বীপ দেশটি। আমরা জয়ের লক্ষ্য নিয়ে নামব। বাংলাদেশ অবশ্যই কঠিন প্রতিপক্ষ, তবে আমরা জানি কিভাবে তাদের বিপক্ষে সফল হতে হবে। মুখোমুখি দেখায় মালদ্বীপের বিপক্ষে 5 জয়ের বিপরীতে আছে 5 হারও। শনিবারের ম্যাচে এগিয়ে যাওয়ার হাতছানি বাংলাদেশের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উরুগুয়েকে হারিয়ে কাতার বিশ্বকাপের পথে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে প্রতিপক্ষের মাঠে 1-0 গোলে জিতেছে স্কালোনির দল। মেসিকে নিয়ে শঙ্কা থাকায় একাদশে পরিবর্তন এনে মাঠে নামে আলবিসেলেস্তেরা। ম্যাচের শুরুতে আর্জেন্টিনাকে লিড এনে দেন ডি মারিয়া। দিবালার অ্যাসিস্টে 7 মিনিটে স্কোর করেন পিএসজি মিডফিল্ডার। 9 মিনিটে ফ্রি কিক পায় উরুগুয়ে, তবে দলকে সমতায় ফেরাতে ব্যর্থ হন সুয়ারেজ। প্রথমার্ধে আরও বেশ কিছু সুযোগ মিস করেন উরুগুয়ান স্ট্রাইকার। বিরতির পর মেসিকে নামানো হলেও এদিন গোল পাননি আর্জেন্টাইন ফরওয়ার্ড, তবে জয়ে 28 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান মজবুত করেছে তার দল। অন্যদিকে টানা 2 হারে 16 পয়েন্ট নিয়ে টেবিলে 6 নেমে গেছে তাবারেজের শিষ্যরা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।